বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও পুঁজিবাজার আজও স্থিতিশীলতা বা আস্থা অর্জন করতে পারেনি এই মুহূর্তে। লেনদেনের পরিমাণ কমে যাওয়া, বিদেশি বিনিয়োগের অনাস্থা, কোম্পানিগুলোর স্বচ্ছতার অভাব কিংবা উচ্চ সুদের হার সহ নীতিগত দুর্বলতা সবকিছু মিলিয়ে পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করছে। অথচ এই বাজারটি হতে পারত দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কর্মসংস্থান, সেই সাথে জাতীয় উন্নয়নের অন্যতম আস্থাস্থল। পুঁজিবাজারের নানা সংকট এবং সম্ভাবনা নিয়ে আজ আলোচনা করব। আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্যমূলক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন, আমি পরিচিত হব তার সাথে। আমাদের সাথে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, সম্পাদক, অর্থসূচক ও পুঁজিবাজার বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আপনার কাছে প্রথমে যদি ছোট্ট পরিসরে জানতে চাই, আসলে আমি একটু আগে তো বলছিলাম যে পুঁজিবাজারের নানা সংকটগুলোর কথা, যদি এইভাবে জানতে চাই যে কেমন আছে পুঁজিবাজার? না, এই মুহূর্তে পুঁজিবাজার মোটামুটি ভালোই আছে বলতে হবে। কারণ হচ্ছে যে আপনি জানেন, যদি এক বছর আগের সিনারিও দেখেন, গত 15 বছরে পুঁজিবাজারে নানা ধরনের অস্থিরতা ছিল, অনিয়ম ছিল, দুর্নীতি ছিল এবং সূচক কমতে কমতে এমন জায়গায় গিয়েছিল যে ফ্লোর প্রাইস নামক একটা কৃত্রিম ব্যবস্থা, যেটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হয় না, পুঁজিবাজারে অন্তত সে একটি ব্যবস্থার মাধ্যমে পতন ঠেকাতে হয়েছিল। এখন কিন্তু আমরা বাজারে কোনো ওই ধরনের ফ্লোর প্রাইসের ব্যবস্থা, কৃত্রিম অথবা রেগুলেটরের হস্তক্ষেপ এগুলো দেখছি না। বাজার তার স্বাভাবিক গতিতে চলছে এবং আমরা মাঝখানে দেখেছি বাজারে একটা ঊর্ধ্বমুখী মুভমেন্ট ছিল, সূচক বেড়েছে, লেনদেন বেড়েছে। লেনদেন কিন্তু যে বাজারে 500 কোটি টাকা নিচে ছিল, 300, 150, 200 কোটি টাকা লেনদেন হতো, সে বাজারে আমরা বেশ টানা কয়েকদিন দেখেছি 1000 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। সে একটি জায়গা। আবার 3-4 দিন ধরে একটুখানি আপনি কারেকশন দেখছেন বাজারে, সেটি কারেকশনও বলতে পারেন, আবার বলতে পারেন যে আমরা একটা ক্রান্তিকালীন সময় পার করছি। গত বছরের 15 আগস্টে যে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে বড় ধরনের, এবং একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এবং তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কিংবা জাতির কাছে একটা প্রত্যাশা হচ্ছে যে একটি ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার, স্থায়ী একটি সরকার আসবে যে দীর্ঘমেয়াদে 5 বছরের জন্য এই দেশ পরিচালনা করবে। এই যে একটি অপেক্ষা, এই যে একটা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছি, এমন একটি সময়ে কিন্তু বাজারে আসলে স্থিতিশীলতা খুব বেশি কামনা করা ঠিক না, বুদ্ধিমানের মতো কাজ হবে না। এখানে কিছু উঠানামা বড় রকমের থাকবেই। যখন মানুষের মনে প্রত্যাশা বেশি বেড়ে যাবে যে আগামীতে একটা নির্বাচন ভালো হবে, অবশ্যই হবে, তখন হয়তো পজিটিভ আচরণ করবে বাজার। আবার যদি কোনো কারণে হয়তো রাজনৈতিক দল কিংবা সরকারের কোনো আচরণের কারণে বিনিয়োগকারীদের মনে হয় যে না, নির্বাচনটা অনিশ্চিত কিংবা নির্বাচনকে কেন্দ্র করে হয়তো রক্তপাত হতে পারে, তখন আবার তারা সে কি হবে বাজারে, আমরা এরকম একটা চিত্রই দেখছি। কিন্তু আপনি বলছিলেন যে গত 15 বছরের চিত্রটির কথা আপনি বলছিলেন। 15 বছরে যে পরিস্থিতি পুঁজিবাজারকে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছিল, সেই পুঁজিবাজার বলা হয়, অনেক বিশেষজ্ঞরা বলছেন পুঁজিবাজার আইসিইউতে রয়েছে গত 15 বছরের অবস্থান থেকে। সেই আইসিইউ থেকে কি সরাসরি সে ভালো অবস্থানে চলে আসছে 1 বছরের মধ্যে, আপনি বলতে চাইছেন? না, আইসিইউ থেকে সরাসরি মুক্ত জীবনে চলে এসছে এরকম না। আইসিইউ থেকে আপনি বলতে পারেন যে এখন কেবিনে আছে, এখান থেকে পর্যায়ক্রমে হয়তো বাজারটা পুরোপুরি ছন্দে ফিরবে, এবং এটি একটা সময়ের ব্যাপার। এই যে কথা বললাম যে 15 বছরের যে তিক্ত অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার ভুলে উঠতেও তো মানুষের একটু সময় লাগবে। এখানে নতুন বিনিয়োগকারী আসবে, পুরনোরা আসবে, এখনও অনেকে সাইডলাইনে আছেন। আবার অনেকে বলছি যে বাজার কিছু সংস্কার হচ্ছে, কিছু যারা অপরাধ হয়েছিল, বড় ধরনের কারসাজি হয়েছিল, সেগুলোর কিছু বিচার হচ্ছে, এই অনেকগুলো ঘটনা ঘটছে। সেগুলোর যখন একটা শেষ পর্যায়ে যাবে, তখন হয়তো আমরা বিনিয়োগকারীদের স্বাভাবিক আচরণগুলো দেখব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণটা দেখব। আপনি জানেন যে মাঝখানে যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার একটা রিজার্ভের শর্টেজ ছিল একটা সময়ে, গত সরকারের সময়ে, এবং যখন টাকার বিপরীতে ডলারের দাম অনেক বেড়ে গিয়েছিল, তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এখান থেকে হাত গুটিয়ে নিয়েছিল। প্রচুর বিদেশি বিনিয়োগ কিন্তু বাংলাদেশে চলে গেছে, পোর্টফোলিও বিনিয়োগ যেটা শেয়ার বাজারে আসে। সুতরাং আমরা যখন দেখবো একটা স্থিতিশীল অবস্থা, যখন একটি রাজনৈতিক সরকার আসবে, যদি আমাদের অর্থনীতি এবং আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমাদের ডলার টাকার বিনিময় হার যদি স্থিতিশীল হয়, তখন আমরা আবার দেখবো যে বিদেশি বিনিয়োগকারীরাও ফিরে আসছে। সবকিছু মিলিয়ে তখন আমরা বলবো একদম স্বাভাবিক অবস্থা। এখন আসলে পুরো স্বাভাবিক অবস্থা বলা যাবে না, কিন্তু আমরা এটা বলতে পারি যে বাজার আর আইসিইউতে নেই, বাজার এখন ক্যাবিনে আছে, কিংবা আপনি বলতে পারেন হাসপাতালের বেডে আছে। জনাব জিয়া, আপনি বলছিলেন যে এখন বাজারে লেনদেন বেড়েছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি পুঁজি বাজারের লেনদেনের পরিমাণ অনেকটা কমে গিয়েছিল, নাই বললেই চলে, এরকম একটা পরিস্থিতিতে
যেতে হয়েছিল। যদি বিনিয়োগ বেড়ে থাকে তাহলে আরো বিনিয়োগ বাড়ার জন্য বিনিয়োগকারীদের আস্থাহীনতার একটি জায়গা তৈরি হয়েছিল। সেই আস্থাহীনতার পেছনে আসলে কি কারণগুলো ছিল, বা এই মুহূর্তে আস্থা ফিরিয়ে আনার জন্য কি পরিবর্তন দরকার বলে আপনি মনে করছেন? আসলে আস্থার বিষয়টা তো অনেকগুলো বিষয়ের উপর অনেক আপেক্ষিক বিষয়। এখন কিছু লোক অনাস্থায় ভুগলে দেখা, বা অন্য কিছু লোক আবার আস্থাবান, কারণ কি তারা তো তালিম বাজারে তো একদম লেনদেন হচ্ছে, জিরো তো হচ্ছে না, তাই না? তো সুতরাং আমরা যেন মেজরিটি পিপল, মেজরিটি ইনভেস্টর, তাদের মনে যেন একটা ইতিবাচক ধারণা, হ্যাঁ, বিশ্বাস তৈরি করতে পারি, তাইলে আমরা মনে করি যে তারা অনেক বেশি আস্থাবান হবে, বাজারে তাদের অংশগ্রহণ বাড়বে। অতীতে যেটা হয়েছিল, বিশেষ করে আমরা আগের 15 বছরের কথা যদি বলি, গত বছরের 5ই আগস্টের আগে যে অবস্থাটা ছিল, সেখানে কিছু সিন্ডিকেট ছিল, যে সিন্ডিকেটগুলো নিজেরা যোগ সাজস করে বাজারে কারসাজি করতো, নানা ধরনের ঘটনার জন্ম দিত। আপনার কখনো কখনো গুজব ছড়িয়ে, কিংবা কখনো কখনো কৃত্রিমভাবে কোম্পানির সাথে যোগ সাজস করে ইপিএস বাড়িয়ে কমে নানা ধরনের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের গুজব ছড়িয়ে, কিংবা আপনি ধরেন যে অ্যাগ্রেসিভ বাই কিংবা সার্কুলার ট্রেডিং, এই ধরনের নানা ধরনের উপায়ের মাধ্যমে কিন্তু শেয়ারের দাম বাড়াতো, যেটা আসলে তার ফান্ডামেন্টালের সাথে যায় না, যেটা সাস্টেনেবল হয় না। এবং কখনো কখনো অভিযোগ আছে যে এইসব কাজের ক্ষেত্রে কিংবা কোনো কোনো সিন্ডিকেটের প্রতি যে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট মুক্ত রাখা, অপরাধীদের শাসন করা, তারা কাউকে কাউকে প্রশ্রয় দিত, তাদের সাথে যোগ সদস্য, এইরকম অভিযোগও আমরা শুনেছি। কিংবা আমরা দৃশ্যমান কোথাও কোথাও যদি সরাসরি সম্পৃক্ত নাও থাকে, কিন্তু এটা আমরা দেখেছি যে অনেকের প্রতি কেন যেন সফট কর্নার, রেগুলেটর শক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই একটি অবস্থার ফলে হয়েছে কি, দিনের পর দিন সাধারণ বিনিয়োগকারীরা ঠকেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেয়ারের দাম একটা 10 টাকা শেয়ার কিছুদিনের মধ্যে হয়তো 100 টাকা করে ফেলেছে। সাধারণ বিনিয়োগকারী কিনেছেন, তাদের কাছে সকল শেয়ার বিক্রি যখন শেষ হয়ে গেছে, সে শেয়ারের দাম আবার 20 টাকায় নেমে এসেছে। এই সব কারণে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছিল। তারা মনে করছিল যে এই বাজারে আমাদের কোনো মূল্য নেই, এই বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা নেই, এবং আমার পুঁজি যদি লুণ্ঠন হয়ে যায় তার প্রতিকার কেউ করবে না, অপরাধীদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না, একটি ব্যাপার ছিল। আমরা পরিবর্তনের পর বর্তমান যে কমিশন আছে, আমরা কিন্তু দেখেছি বেশ কিছু ঘটনায় কিন্তু বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। প্রশ্ন উঠতে পারে সেই জরিমানা আদায় হচ্ছে কিনা, সেটি অন্য বিষয়, কারণ জরিমানা করলেও সবসময় আদায় করা যায় না, এই কারণে যে এই অপরাধীরা আবার উচ্চ আদালতের কাছে যান, গিয়ে স্টে অর্ডার নিয়ে আসেন, এবং আমাদের আদালতে একটা দীর্ঘসূত্রিতা আছে, আদালতের সংখ্যা কম, বিচারকের সংখ্যা কম। কখনো কখনো যেটি হয় সেটি হচ্ছে যে পুঁজিবাজারের মতো টেকনিক্যাল বিষয় বোঝার মতো, আমি অনেক সম্মান রেখে আদালতের পদে বলছি, তারপরে বলবো যেটা অনেক বেশি টেকনিক্যাল জায়গা, তো আদালতেরও আসলে এই জায়গাটাগুলোতে একটু অভিজ্ঞতা, দক্ষতা, নলেজ একটুখানি কম। সেসব কারণে অনেক সময় হয় যে সিদ্ধান্তগুলো আসতে একটু সময় লাগে। তো আদায় যদি নাও হয়ে থাকে, কিন্তু এটি কিন্তু মেসেজ যে তুমি যদি অপরাধ করো, সে অপরাধের তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তোমার শাস্তির মুখোমুখি হতে হবে। অপরাধ করে আগের মতো পার পেয়ে যেতে পারবে না। এসবের কারণে কিন্তু আপনি দেখছেন সম্প্রতি যে কিছুটা লেনদেন আগের চেয়ে বেড়েছে, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে, তার একটি কারণ হলো যে আস্থা এভাবে কিছুটা ফিরে এসেছে। আমরা দেখেছি, আপনি একটু আগে বলছিলেন যে বাজারে বিভিন্ন কারসাজি এবং অপশক্তির ব্যবহারে অনেক সময় পুঁজিবাজার ধসে নেমে গেছে। সেই দিক থেকে যদি বলি, তালিকাভুক্ত কোম্পানিগুলোর এখন বর্তমানে আর্থিক প্রতিবেদন আসলে কতটা স্বচ্ছ বলে আপনি মনে করছেন, আর বিনিয়োগকারীরা কি সেই তথ্যের উপর ভরসা করতে পারছেন এই মুহূর্তে? এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের বেশিরভাগ কোম্পানির যে আর্থিক প্রতিবেদন, এটির উপর বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারেন না। এখন অতি সাধারণ বিনিয়োগকারীরা যারা অ্যাকাউন্টসের এত গভীরে যান না, তারা হয়তো এগুলো নিয়ে মাথা ঘামান না, কিন্তু যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যারা অনেক চুলচেরা বিশ্লেষণ করে, কিংবা যারা বিদেশি বিনিয়োগকারী, আবার ইন্ডিভিজুয়ালদের মধ্যেও কেউ কেউ আছে একটু পড়াশোনা করা কিংবা অনেক বড় অঙ্কের বিনিয়োগ করে, তারা কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ করে না। এবং আমরা জানি বিভিন্ন বড় ব্রোকার হাউস যারা মূলত বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আসেন, যাদের মাধ্যমে বিনিয়োগগুলো হয়, তারা বলেন যে বিদেশি বিনিয়োগকারীরা হতাশা প্রকাশ করে তাদের কাছে বলে যে তোমাদের দেশে তো 10-12টা কোম্পানির বাইরে আর কোনো কোম্পানির উপর আমরা রিলাই করতে পারি না, ওইগুলোতে বিনিয়োগ করবো সে ভরসা পায় না। কারণ কি? কারণ হচ্ছে তারা যে তথ্যপাত্র দেখাচ্ছে, লাভ লোকসানের যে খতিয়ান দেখাচ্ছে তাদের আর্থিক প্রতিবেদনে, সেগুলোকে তার বিশ্বাসযোগ্য মনে করে না। এবং এইটি যে মনে করে না, এই মনে না করার কারণে অনেকে বাজারের প্রতি আগ্রহ রাখতে পারেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গায় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা না আনা যায়, তাহলে কিন্তু বিনিয়োগকারী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সরকারও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক লাভজনক কোম্পানিকে অনেক লোকসানি দেখানো হচ্ছে, লোকসান দেখে কিন্তু সরকারকে কর থেকে, প্রাপ্য কর থেকে, রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে, এরকম অনেক ঘটনা আছে। তো আমরা মনে করি যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল একটা করা হয়েছিল, যে তালিকাভুক্ত হোক অথবা তালিকা বহির্ভূত হোক, বিভিন্ন যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের যে নিরীক্ষার মান, সেই নিরীক্ষার মানের গুণগত পরিবর্তন এবং উন্নয়নের জন্য
একটা বডি করা হয়েছিল, যারা যদি দেখে যে মানসম্মত রিপোর্টিং হচ্ছে না কিংবা কোনো কারসাজি হচ্ছে, তাহলে যে অডিটর আছে সে অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স বাতিল করা, এমনকি ফৌজদারি মামলা করা, জরিমানা করা, জেলে নেওয়ার মতো বিধানও কিন্তু রাখা হয়েছে। কিন্তু আমরা প্রতিষ্ঠার পর থেকে গত 7-8 বছর হয়ে গেল, এখন পর্যন্ত এফআরসিকে, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে ততটা কার্যকর হতে দেখিনি। আমরা আশা করি যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা করা হয়েছে এটিকে যদি কাজে লাগানো যায়, তারা যদি অনেক বেশি সক্রিয় হয় এবং তাতে করে হয়তো আমাদের অডিটিং এর মান একটু ভালো হবে। আর অডিটিং এর মান যদি ভালো হয়, আর্থিক প্রতিবেদন যদি ভালো হয়, নির্ভরযোগ্য হয়, তাহলে যেমন বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ বেশি করবেন, স্থানীয় বিনিয়োগকারীরাও কিন্তু পুঁজিবাজারের প্রতি আরো বেশি আগ্রহী হবেন। তাতে করে কিন্তু ভালো উদ্যোক্তা যারা আছে, কোম্পানি যারা আছে, মনে করেন যে আজকে আমি সরকার কিছু প্রাপ্য ট্যাক্স থেকে বঞ্চিত করলাম কিংবা কিছু কারসাজি করে কিছু প্রফিট করলাম, এটা কিন্তু শেষ কথা নয়, এটা কিন্তু সাময়িক। একসময় ধরা পড়ে গেলে, মানুষের আস্থা নষ্ট হয়ে গেলে, এই উদ্যোক্তারা নতুন কোনো কোম্পানি নিয়ে আসতে চাইলে কিন্তু সেখানে তাদের পার্টিসিপেশন থাকবে না। কিন্তু কোনো উদ্যোক্তা যদি মনে করেন, দীর্ঘমেয়াদী চিন্তা করেন যে আমি স্বচ্ছতার সাথে ব্যবসা করব, বিনিয়োগকারীকে প্রকৃত তথ্য দেব, তার প্রাপ্য লাভ যদি হয় সে মুনাফার ভাগ দেব, সরকারকে প্রাপ্য ট্যাক্স দেব, তাহলে হবে কি এই কোম্পানির প্রতি এমন বেশি আস্থা হবে, সেই কোম্পানি যদি রাইট শেয়ার ইস্যু করতে চায়, প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চায়, বন্ড ইস্যু করতে চায়, সেখানে কিন্তু সহজেই বিনিয়োগকারীদের দিক থেকে সাড়া পাবে। যদি একটা নতুন কোম্পানি নিয়ে আসতে চাই, আমরা যদি সাধারণত কোনো কোম্পানি নিয়ে আলোচনা করি না, তবুও আমরা একটা উদাহরণ হিসেবে বলি, যদি আজকে স্কয়ার গ্রুপ এই ঘোষণা দেয় একটা জমি কিনে, শুধুমাত্র যে এই জমিতে আমি এই ধরনের ইন্ডাস্ট্রি করব, আমি বাজারে শেয়ার ছাড়বো, কে কিনবা, আমার মনে হয় যে পরিমাণ শেয়ার ছাড়বে তার 10 গুণ আবেদন পড়বে। কি কারণ হচ্ছে যে এই গ্রুপটির প্রতি কম, মানে তাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরে মানুষের আস্থা আছে। তার মানে আস্থা আসলে টাকার যে মূলধন, এই মূলধনের চেয়ে মানুষের বিশ্বাসের মূলধনটা অনেক বড়। সুতরাং আমরা আশা করব যে অন্যান্য উদ্যোক্তা যারা আছেন তারাও অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো ভুলে গিয়ে আগামী দিনে স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে যদি ব্যবসা করেন, তাদের আর্থিক প্রতিবেদনগুলোকে যদি বিশ্বাসযোগ্য রাখার চেষ্টা করেন, তাহলে তাদের গ্রোথের সম্ভাবনা অনেক বেশি থাকবে। বাজার যেমন লাভবান হবে, উদ্যোক্তারাও কিন্তু নিজেরা লাভবান হবে। আপনাকে ধন্যবাদ জনাব জিয়া। আরেকটি বিষয়, আপনি নিয়ন্ত্রকের কথা বলছিলেন, নিয়ন্ত্রণের কথা বলছিলেন, কিংবা হচ্ছে পদক্ষেপের কথা বলছিলেন। যদি প্রশ্ন রাখি যে নিয়ন্ত্রক সংস্থার কথা যদি বলি, বিএসইসি, সেক্ষেত্রে তাদের যে পদক্ষেপগুলো, সেটি বিগত সময় দেখেছি তাদের পদক্ষেপে অনেক রকমের বিতর্কতা রয়েছে। সেক্ষেত্রে বর্তমান সময়ে পদক্ষেপগুলো কি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে যথেষ্ট এই মুহূর্তে? আমি তো মনে করি যে কিছু পদক্ষেপের কারণে কিছুটা আস্থা ফিরেছে। সকল সিদ্ধান্ত, সকল উদ্যোগ, সকল আইন সবাই সমানভাবে একই রকম প্রতিক্রিয়া দেখাবে এরকম নাও হতে পারে। একই ঘটনা হয়তো আপনার জন্য ইতিবাচক, আমার জন্য নেতিবাচক, আমার অবস্থান থেকে, আবার আমার জন্য যেটি ইতিবাচক আপনার জন্য সেটি ইতিবাচক নাও হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে মেজরিটি পিপলের জন্য সেটি পজিটিভ কিনা, নৈতিকভাবে ঠিক আছে কিনা, সেই জায়গাগুলো যদি দেখেন, সেইভাবে যদি বিবেচনা করি, আমরা মনে করি যে বিএসইসি যে কিছু সংস্কার করছে, প্রথম কথা হচ্ছে যে অতীতে যারা বিএসইসিতে 1000-এর উপর ফাইল জমা ছিল বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট অ্যাকশনের অভাবে, আগের কয়েক বছর, 5-7 বছর ধরে জমছিল, কিন্তু আপনি শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছেন না, ফাইলের একটা নিষ্পত্তিও করছেন, এমন একটা অবস্থা ছিল। এই কমিশন এসে কিন্তু অসংখ্য ফাইল ক্লিয়ার করেছে, কাউকে জাস্ট মৌখিকভাবে সতর্ক করেছে যে তোমাকে এইবারের মতো সতর্ক করা হলো, ভবিষ্যতে যদি একই ধরনের অপরাধ করো তাহলে তোমার বিরুদ্ধে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। তবু তো একটা মেসেজ গেল, শেষ তো হলো। আপনার জন্য একটা জিনিস ঝুলে থাকবে, তখন আপনিও কিন্তু একটা অস্বস্তিতে থাকবেন, অনিশ্চয়তা থাকবেন, রেগুলেটরের জন্য একটা বার্ডেন থাকবে। এরকম কিছু ব্যাপার আছে। কিছু অপরাধের আপনি জানেন যে ফাইন করেছে, কিছু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার দুর্নীতি দমন কমিশনের কাছে ফাইল পাঠানো হচ্ছে, তারা আরো অধিক তদন্ত করবে। সরকারের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য, যেমন আমরা আইসিবির একটি ঘটনা জানি, একটি কোম্পানির শেয়ার কারসাজির সাথে আইসিবির ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, তাদের কর্মকর্তাদের কিছু সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিংবা উদাসীনতা পাওয়া গেছে। এইটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সরকারের যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেখানে কিন্তু ফাইল পাঠাচ্ছে বিএসইসি। সুতরাং আমরা মনে করি যে এই যে একটি অ্যাকশনের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে অপরাধের, তাতে করে বিনিয়োগকারীরা ধরে নিচ্ছেন যে আগামী দিনে এই বাজারে অপরাধ করে আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে কেউ পার পাবে না, সেটি কিন্তু আস্থা বাড়াতে সাহায্য করছে। এর বাইরে আপনি দেখেন যে মার্জিন রুলের কিছু সংস্কার করা হচ্ছে। আপনি জানেন মিউচুয়াল ফান্ডে দিনের পর দিন পৃথিবীর কোথাও নাই মিউচুয়াল ফান্ডের অর্থ মিস ইউজ করা হচ্ছে। একটি ইউএফএস নামে তো একটি কোম্পানি তো কয়েকশো কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আবার কিছু কোম্পানি আছে এমন কিছু জায়গায় বিনিয়োগ করেছে যে বিনিয়োগটা আইনসম্মত না। মিউচুয়াল ফান্ড যারা পরিচালনা করেন, মিউচুয়াল ফান্ডের বিধি অনুযায়ী মিউচুয়াল ফান্ডের টাকা শুধুমাত্র লিস্টেড কোম্পানিতে বিনিয়োগ করতে হবে, অথবা বন্ডে, সুকুকে, এসব যায় ডিবেঞ্চারে। কারণ কি,
একটা মিউচুয়াল ফান্ডে তো মেয়াদ থাকে, মেয়াদ শেষে যখন এটি অবসায়ন হবে তখন আপনি টাকাটা ফেরত আনবেন কীভাবে? শেয়ারে বিনিয়োগ করলে তো বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে আসতে পারবেন, সেই টাকা আপনি আবার ইউনিট হোল্ডারদেরকে যে যতটা পাবে ফেরত দিবেন। আপনি যদি জমি কিনেন কিংবা ধরেন কথা আপনি দেশ টিভির শেয়ারে বিনিয়োগ করলেন কিংবা আমার প্রতিষ্ঠান অর্থসূচকে বিনিয়োগ করলো, এটা তো শেয়ার বাজারে লিস্টেড না, তাহলে এই টাকা ফেরত কীভাবে নিবে? এই টাকা তো ফেরত নিতে পারবে না, না দিলে তাহলে বিনিয়োগ করে টাকা ফেরত কীভাবে দেওয়া হবে? তো এইরকম আইন ভায়োলেশন করে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছে, বিতর্কিত বিনিয়োগ করেছে, এবং কেউ এই বিনিয়োগের বিপরীতে তারা ওই কোম্পানির ডিরেক্টর হিসেবে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছে, ব্যক্তি স্বার্থের কারণে এই বিনিয়োগগুলো করা হয়েছে। আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ড বিধিমালাও সংশোধন করা হচ্ছে, এরকমভাবে অনেকগুলো সংশোধন, আইন সংশোধন, নতুন আইন প্রণয়ন সেগুলো করছে, নতুন প্রোডাক্ট চালু করা হচ্ছে। আমি মনে করি যে এভাবে ধীরে ধীরে আস্থাও ফিরে আসবে, বাজারের স্বচ্ছতা জবাবদিহিতা বাড়বে, এবং আমি এখন পর্যন্ত যা আছে বিএসইসির কর্মকাণ্ডকে, তবে একসাথে আমি এটা অনুরোধ করতে চাই, শুধুমাত্র আইনের সংস্কার করলে হবে না, অতীতের অপরাধের বিচার করলেই হবে না, পাশাপাশি এই বাজারকে গতিশীল রাখার জন্য আপনি দেখেন গত এক বছরে কোনো আইপিও আসে না বাজারে, তো নতুন আইপিও যদি না আসে, কোনো কোম্পানি এখান থেকে যদি টাকা তুলে ব্যবসার এক্সপানশন না করে, তাহলে তো ভাই এই শেয়ার বাজার অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারবে না। আপনার শেয়ার আমি কিনলাম, আমার শেয়ার মিস্টার রহিম কিনলো, রহিম এটা করিম কিনলো, তাহলে লাভটা কি হলো? লাভ তখনই হবে যখন একটা নতুন উদ্যোক্তা এই বাজার থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে। আমি জানতে চাইবো 2025-26 অর্থ বছরে পুঁজিবাজারকে নিয়ে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবার? আপনি তো বলছিলেন যে এই এক বছরের পুঁজিবাজার অনেকটা স্বস্তির মুখ দেখতে পাচ্ছে। অতীতে যে কোনো সময়ের চেয়ে এই চলতি যে অর্থ বছর, এই অর্থ বছর যে বাজেট, সেই বাজেটে পুঁজিবাজারকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে এই পুঁজিবাজারের জন্য আপনার লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির যে ট্যাক্স গ্যাপ, দুইটার মধ্যে যে ব্যবধান ছিল 5% না, একসময় 10 ছিল, সেই ব্যবধানটা কমিয়ে 5% করা হয়েছিল। আমরা কিন্তু চলতি বছর বাজেটে দেখেছি সেই ব্যবধানটা বাড়িয়ে আবার 7.5% করা হয়েছে। এই ব্যবধানটা যত বেশি বাড়বে ততই বেসরকারি উদ্যোক্তারা এই বাজারে আসতে আগ্রহী হবে। এমনিতে হয় কি, যখন এই পুঁজিবাজারে আসলে অনেক ধরনের কমপ্লায়েন্সের ব্যাপার থাকে, সেই কমপ্লায়েন্সগুলো যখন পরিপালন করতে চায়, রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো পরিপালন করতে চায়, তখন কিন্তু একটি কোম্পানির খরচ অনেক বেড়ে যায়। ধরেন একটি লিস্টেড হলে এজিএম করতে হয় বড় পরিসরে, তো এজিএমের একটা খরচ থাকে, অ্যানুয়াল রিপোর্ট করতে হয়, অ্যানুয়াল রিপোর্টের খরচ থাকে, প্রতি 3 মাস পর পর কোয়ার্টারলি প্রকাশ করতে হয়, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, সেগুলোর খরচ থাকে, দু একটা কমপ্লায়েন্স অফিসার সহ, কোম্পানি সেক্রেটারি সহ কিছু পোস্টে লোক ম্যান্ডেটরি লিউ দিতে হয়, যেটি নন লিস্টেড হলে হয়তো লাগে না। সুতরাং এই যে বাড়তি খরচ, এই বাড়তি খরচটা তখনই তো বহন করতে রাজি হবে যখন আপনি তাকে অন্য দিক দিয়ে এই খরচটা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। যখনই ট্যাক্স গ্যাপটা বেশি থাকে তখন কিন্তু এই খরচটা পুষিয়ে যায়, একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, যখন একটি কোম্পানি তালিকাভুক্ত থাকে না, তখন সে আসলে অনেক মুনাফা করার পরেও যদি সে মুনাফাকে আড়াল করে, সেটি কিন্তু চ্যালেঞ্জ করার মতো, দেখভাল করার মতো কেউ থাকে না। সে কিন্তু চাইলে ট্যাক্স ফাঁকি দিতে পারে গভর্নমেন্টকে। যখন এটা লিস্টেড হয়ে যায় তখন কিন্তু 2 স্টক এক্সচেঞ্জ, বিএসইসি, বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস সহ অসংখ্য লোকের মনিটরিংয়ের মধ্যে থাকতে হয়। কারণ কি, তার যে আর্থিক প্রতিবেদন সেটি তো প্রকাশ করতে হয়। যে একটু আগে আপনি বলছিলেন যে আর্থিক প্রতিবেদন আস্থা রাখা যায় কি যায় না, তার মানে কি, আস্থা রাখার তো তখনই প্রসঙ্গ আসে যখন আপনি পড়তে পারছেন, যেটা আপনি দেখলেনই না সেটা আপনি বলবেন কি আপনি ভালো না মন্দ। সুতরাং লিস্টেড কোম্পানি তো প্রকাশ করতে হয়, যেহেতু প্রকাশ করতে হয় তাকে একটু ঝুঁকি নিতে হয়, সুতরাং সে তো চাইবে ঝুঁকির বিপরীতে একটা প্রিমিয়াম যেন আমি পাই। সুতরাং এই যে ট্যাক্স গ্যাপটা এই গভর্নমেন্টের আমলে বাড়ানো হয়েছে, যদিও পর্যাপ্ত না, আমি মনে করি এটা 10% উপরে বাড়ানো উচিত ছিল, তবু যে 7.5 করা হয়েছে আমি মনে করি একটা ইতিবাচক পরিবর্তন। এর বাইরে মার্চেন্ট ব্যাংক পুঁজিবাজারে যারা সেবা দেয়, ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সেবা দেয়, আপনি দেখেন যে একটা কোম্পানি যদি আইপিওতে আসতে চায়, রাইট শেয়ার ইস্যু করতে চায়, তাইলে কিন্তু এই ধরনের মধ্যবর্তী প্রতিষ্ঠানের সেবা নিয়েই কিন্তু আসতে হয়। তো এই ধরনের সেবাই বেসিক্যালি পুঁজিবাজারে দেয়, কিন্তু নামের সাথে যেহেতু ব্যাংক শব্দটা আছে, তার বেলায় ট্যাক্স হয়েছিল কমার্শিয়াল যে ব্যাংক আছে বাংলাদেশের, তাদের যে ট্যাক্স রেট, যে স্ল্যাব, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একই রকম স্ল্যাব ছিল। দীর্ঘদিন যাবত বলার পরেও এটি চেঞ্জ করছিল এনবিআর। এই প্রথম আমরা দেখলাম যে সেটি একটু চেঞ্জ করা হয়েছে। পাশাপাশি ব্রোকার হাউসগুলো যে আপনার ট্রেডিংয়ের সময় উৎসে যে কর কাটে বিনিয়োগকারীর কাছ থেকে, যেটি কেটে সরকারকে দেয়, সেই জায়গায়ও কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে, একটু কমানো হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের ইতিবাচক সিগন্যাল দেওয়া হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো, তখনই বলা হয়েছিল যে পুঁজিবাজারকে কাজে লাগানো হবে, ভালো ভালো কোম্পানিকে বাজারে নিয়ে আসার চেষ্টা করা হবে। আপনি দেখেন বাজেটের পরেও কিন্তু সরকার এগুলো ফলো আপ করছে। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি যে অর্থ উপদেষ্টা, বিশেষ সহকারী, যিনি অর্থ বিষয়ক বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, তিনি কিন্তু সংশ্লিষ্টদের নিয়ে একটি মিটিং করেছেন, যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের শেয়ার আছে সেই শেয়ারগুলো কোনো অফলোড করা যায় কিনা,
কোম্পানিগুলোর মধ্যে আছে যেমন ইউনিলিভারের পণ্য ইউজ করে না বাংলাদেশে এমন মানুষ খুবই কম, একেবারে ভিক্ষুক থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত সেটা ইউজ করে। তো এত বড় একটি কোম্পানি এত বেশি মুনাফা করছে, সেই মুনাফার ভাগ কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ পাচ্ছে না। এই প্রশ্ন কিন্তু দীর্ঘদিন ধরে উঠছিল যে এই কোম্পানিটা তালিকাভুক্ত হলে দুটি কাজ হতো। একটি কাজ হলো যে এই দেশের পুঁজিবাজার সমৃদ্ধ হতো, পাশাপাশি আপনি একজন কনজিউমার, আপনি তো ইউনিলিভারকে অনেক প্রফিট করার সুযোগ দিচ্ছেন পণ্য কিনে, আপনি কিন্তু কোনো বেনিফিট পাচ্ছেন না। তো আপনি যদি কোম্পানির শেয়ার কিনতেন, বছর শেষে লভ্যাংশ দিত, আপনি কিছু বেনিফিট পেতে পারতেন। তার মানে অয়েল থেকে এক ধরনের ডিস্ট্রিবিউশন হওয়া। তো এবার কিন্তু সরকার ইউনিলিভার, কাফকো, আগের যে সানোফি অ্যাভেন্টিস ছিল, সাইনোভিয়া হয়েছে এখন নাম, নোভার্টিস, সিনজেন্টা, এই ধরনের কিছু কোম্পানিকে নিয়ে আসার ব্যাপারে গত কয়েকদিন আগে মিটিং করে মোটামুটি এক ধরনের কি বলবো সিদ্ধান্তের কথা বলেছেন অর্থ সহকারী, যে আমরা এই কোম্পানিগুলোকে নিয়ে আসার জন্য যা যা করা দরকার সবগুলো করব। তার মানে আমি বলছি যে শুধুমাত্র বাজেটে করে যে থেমে আছে সরকার এরকম না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাক্টিভিটিসের মধ্যে পুঁজিবাজারের গুরুত্বটা আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি, এবং এটিকে আমরা মনে করি বাজারের প্রতি একটা ইতিবাচক বিষয়। আপনাকে ধন্যবাদ। আমি যদি একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাজারে বাংলাদেশের পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটালাইজেশনের এখনো জিডিপি এর মাত্র 12 থেকে 13%। এটি উন্নয়নশীল অর্থনীতির জন্য আসলে কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? সেই সাথে এর মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আকৃষ্ট করার কোনো মানে আকৃষ্ট না হওয়ার কোনো প্রভাব হতে পারে কিনা এই বিষয়টি? আসলে এই যে পুঁজিবাজার যেহেতু আমাদের ব্যাপ্তি বাড়েনি, বেশিরভাগ কোম্পানির সংখ্যা যত বাড়বে বাজার যত গতিশীল হবে, চাঙ্গা হবে, মানে মার্কেট ক্যাপিটাল কিভাবে হিসাব করি, ধরেন কি কোম্পানি, আমি আমাদের অনেক দর্শক হয়তো আছে এই টেকনিক্যালটা আমরা শুনেন আসলে কখনো এত ক্লিয়ার হন না, এই জন্য একটু বলছি, ব্যাখ্যা দিয়ে বলি। ধরেন একটা এবিসি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তার 100 শেয়ার আছে, প্রতিটি শেয়ারের দাম হলো 10 টাকা করে, ঠিক আছে? তো 100 শেয়ারকে 10 টাকা গুণ দিলে কি হয়? 1000 হয়। এইটাই হলো মার্কেট ক্যাপিটাল। এখন এই শেয়ারের দাম যদি বেড়ে 20 টাকা হয়ে যায়, তাহলে 20 দিয়ে গুণ করবেন 100কে, তাহলে হয়ে যাবে 2000। এরকম করে শেয়ারের দাম যত বাড়বে তত কিন্তু মার্কেট ক্যাপিটাল বাড়বে। আবার যত বেশি কোম্পানি আসবে তত শেয়ার সংখ্যা বাড়বে, তাতেও মার্কেট ক্যাপিটাল বাড়বে। এখন মার্কেট ক্যাপিটালাইজেশন যে কম, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের বাজারটা এত বেশি গভীর না, এই বাজারে এত বেশি পার্টিসিপেশন নাই। কি কারণে নাই? এই যে আমরা আমার বাজারকে আকর্ষণীয় করে তুলতে পারি নাই, যেই বাজারে বড় বড় কোম্পানিগুলো আগ্রহ নিয়ে আসবে। এই বহুজাতিক কোম্পানিগুলো, ইউনিলিভার তো ইন্ডিয়াতে লিস্টেড, পাকিস্তানে লিস্টেড, বাংলাদেশের বাজারে লিস্টেড না। এই বাজার থেকে অনেক ব্যবসা করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা এই ব্যবসার ভাগ কাউকে দিতে চায় না, একাই ভাগ ভোগ করতে চায়। তো এরকম অসংখ্য কোম্পানি, আপনি ধরেন টপ 20 ফার্মাসিউটিক্যালস কোম্পানির 6টি মাত্র তালিকাভুক্ত আছে, 14টি এখনো পুঁজিবাজারে আসে নাই। পৃথিবীর যত পোশাক ফ্যাক্টরির ক্ষেত্রে গ্রিন ফ্যাক্টরি আছে, তার 90% ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশে তৈরি পোশাকের। আর এই 90% কোম্পানির সংখ্যা 200-র উপরে, 250-র মতো কোম্পানি আছে, মাত্র 4টি গ্রিন ফ্যাক্টরি আমাদের তালিকাভুক্ত, মানে কোম্পানিগুলো আসে নাই। তো এই কোম্পানিগুলো যদি না আসে, কোম্পানির সংখ্যা না বাড়ে, তাহলে মার্কেট ক্যাপিটাল বাড়বে না, এবং মার্কেট ক্যাপিটাল না বাড়লে এই পুঁজিবাজার আসলে দুইটা কাজ হবে না। একটা কাজ হলো যে আমরা যে মাঝে মাঝে কারসাজির কথা বলি, যখন বাজার ছোট থাকে তখন কিন্তু কারসাজি করা সহজ হয়। অল্প টাকা নিয়ে একজন বিনিয়োগকারী, 3-4 জন বিনিয়োগকারী মিলে মনে করে যে শেয়ার কিনে বাজারকে ড্রাই করে ফেলবো, তখন কিন্তু কারসাজি। যখনই বেশি সংখ্যক কোম্পানি থাকবে, বড় বড় কোম্পানি থাকবে, তখন কিন্তু কারসাজিটা কমে যাবে। আর কারসাজি কমলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, বাজারে অংশগ্রহণ বাড়বে। আরেকটি হলো যে যত বেশি বিদেশি বড় বড় কোম্পানি আসবে, তত বেশি অর্থনীতিতে আপনি বেশি কন্ট্রিবিউট করতে পারবে এই বাজার। সুতরাং আমরা মনে করি যে এটিকে খুব সহজেই কিন্তু 20% অ্যাটলিস্ট করা উচিত, টার্গেট করা উচিত, যে আগামী 3 বছরের মধ্যে 12 থেকে আমরা 20% উন্নীত করব। আমার পার্শ্ববর্তী দেশ, আপনি যদি দেখেন শ্রীলঙ্কা, আপনি যদি দেখেন পাকিস্তান, আপনি যদি দেখেন ইন্ডিয়া, কোথাও কিন্তু বাজার মূলধন 30% নিচে নাই। বেশিরভাগ দেশে হলো 50%-এর উপরে। পৃথিবীতে অনেক দেশ আছে যেটা হলো তার জিডিপির 4 গুণ 5 গুণ পর্যন্ত বাজার মূলধন। তো আমি 2 গুণ 3 গুণ চাই না, অ্যাটলিস্ট 20% আমরা উন্নীত করতে পারি। তো সরকারকে আসলে একটা অ্যাকশন প্ল্যান করা দরকার, যে আগামী 3 বছর রোডম্যাপ বিএসসিসির সাথে মিলে অর্থ মন্ত্রণালয় করতে পারে, যে আগামী 3 বছরে আমরা মার্কেট ক্যাপকে 20% নিব, এবং নিতে গেলে এইভাবে যেতে হবে। তো আমি মনে করি যে এটা সম্ভব, এবং এখন যে সংস্কারগুলো হচ্ছে সেই সংস্কারগুলো যদি অব্যাহত থাকে, এবং একটি রাজনৈতিক সরকার যদি আসে, তারা যদি কমিটেড থাকে, বর্তমান সরকারের মতো যদি কমিটেড থাকে, এবং এসে যদি মনে করেন আগের সরকারের মতো তাদেরও স্নেহধন্য কিছু লোকজনকে সুযোগ দিল এই বাজারে লুটপাট করার, তাইলে কিন্তু সিনারিও অন্যরকম হয়ে যাবে। কিন্তু তারা যদি সেটি না করে বাজারের স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখে এবং একটি অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বাজারকে কাজে লাগাতে চায়, তাহলে কিন্তু এটি 20% না, আমি মনে করি 5 বছরের মধ্যে 30%-এ নিয়ে যাওয়া সম্ভব। জনাব জিয়াউর রহমান জিয়া, আপনি বিদেশি বিনিয়োগের কথা বলছিলেন, আমিও বলছিলাম বিদেশি বিনিয়োগের অনেক অনাস্থা রয়েছে বাংলাদেশের পুঁজিবাজারের উপর। বিদেশি বিনিয়োগ নিয়ে কিন্তু বাংলাদেশ
অলরেডি অনেক বিষয় নিয়ে কাজ করছে, শুধু পুঁজিবাজার নয়, অনেকগুলো বিষয় নিয়ে। আমরা দেখেছি 2025 সালে একটি বিজনেস সামিট হয়েছে, হ্যাঁ, রিসেন্টলি। তো বিশেষ করে যদি পুঁজিবাজারের কথা যদি আমি আলাদাভাবে ধরি, যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারকে ঘিরে সরকার কর্তৃক কোনো নীতি নির্ধারণ বা কোনো ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে কিনা বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য? এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের জন্য আলাদা করে কোনো কর্মকাণ্ড হচ্ছে এরকম না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি খুব বেশি বিদেশি বিনিয়োগ আসার পথে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেইগুলো দূর করা ছাড়া সরকারের এর বাইরে কোনো করণীয় নাই। কিন্তু বিনিয়োগকারী তো চ্যারিটির জন্য আসে না, এখানে এসে বিনিয়োগ করলাম, আসে সবাই রিটার্নের জন্য। এখান থেকে কি মুনাফা পাবে? মুনাফা যদি পায়, যদি মনে করে এ বাজারে বিনিয়োগ করলে মুনাফা পাবো, বাজারটা ভালো, অর্থাৎ আমাদের হচ্ছে বিদেশি বিনিয়োগের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। বিগত সময়ের যে অভিজ্ঞতা থেকে বিদেশি বিনিয়োগকারীদের যে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে কোনো কোম্পানির আর্থিক প্রতিবেদনের উপর ওরা ভরসা করতে পারে না, তাহলে সে শেয়ার কিনবে কেন? আপনি শেয়ার বাজারে যে বিনিয়োগকারী যে বিনিয়োগ করে, আপনি তো একটা কোম্পানির মালিকদের চেহারা সামনে দেখেন না, দোকান থেকে পণ্য কেনার সময় দোকানটা দেখছেন, পণ্য দেখছেন। এখানে কিন্তু কোম্পানিও দেখছেন না, কোথায় কোম্পানি অবস্থিত, ফ্যাক্টরি কেমন, ওখানে কতজন শ্রমিক কাজ করে, কি উৎপাদন করে, আপনি পুরোপুরি দেখছেন না। অন্ধের মতো কিন্তু বিশ্বাস করছেন। কি বিশ্বাস করছেন? তার অ্যানুয়াল রিপোর্ট, তার অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্ট। তো সেটা যদি বিশ্বাস না করা যায়, আপনি বিনিয়োগ করবেন কিভাবে? বিদেশের একটা 2 নম্বর হলো, কোনো দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে সেখানে বিদেশি বিনিয়োগকারী সহজে আসতে চায় না, কারণ রাজনৈতিক অস্থিরতার সাথে পুঁজিবাজার এবং অর্থনীতির সম্পর্ক থাকে। 2 নম্বর হচ্ছে কোনো বাজার যদি খুব বেশি গভীর না হয়, ধরেন আপনি শেয়ার তো কিনবে, কেনার পর বেচতে তো হবে। এখন আপনি অনেক টাকা বিনিয়োগ করলো, কিন্তু দেখা গেল বেচার সময় খুব বেশি বেচা যাচ্ছে না, কারণ কি বাজারের সাইজ বড় না, বেশি বিনিয়োগকারী নাই, তাহলে কিন্তু সেখানেও বেশি আসতে চায় না। আর আরেকটি বিষয় হচ্ছে যে কারণে সম্প্রতি গত 2 বছরে আমাদের কমে গেছে, সেটি হচ্ছে যে যদি স্থানীয় মুদ্রা কিংবা ডলার যেটাই বলেন, এই মুদ্রার বিনিময় হার যদি সাস্টেনেবল না থাকে, স্থিতিশীল না থাকে, তাহলে বিনিয়োগ করতে চায় না। কি কারণে? আপনি ধরেন, আমি উদাহরণ দিয়ে বলি, $100 একজন বিনিয়োগ করলো একটা বিদেশি কোম্পানি, বছর শেষে তার $10 লাভ হলো। $10 লাভ হলো। যখন সে বিনিয়োগ করেছিল, ডলারের দাম ছিল কথা ধরেন 90 টাকা। তাহলে সে তো বিনিয়োগ করলো, এখানে বিনিয়োগ করার সময় কিন্তু যত টাকা পাঠিয়েছে, 100 টাকা যে বিনিয়োগ করেছে, 100 টাকা বিনিয়োগ করলে 90 টাকা বিনিয়োগ, মানে হারে যত টাকা হয় বিনিয়োগ করেছে, $10 মানে আপনি 90 টাকা করে হয় 900 টাকা সে প্রফিট করেছে, তাই না? তাহলে ফেরত যখন নেবে, তখন দেখা গেল সে তো 90 টাকা করে ডলার পাচ্ছে না, ডলারের দাম হয়ে গেছে 120 টাকা। তাহলে এই যে প্রফিটটা করলো, ডলারে কনভার্ট করে নিতে চায়, সে কিন্তু আর এই পরিমাণ ডলার নিতে পারবে না, তাকে অনেক কম ডলার নিতে হবে। তার মানে কিন্তু প্রফিটটা কিন্তু জাস্টিফাইড হলো না। কখনো কখনো যে প্রফিট করলো, যখনই ডলারে কনভার্ট করে, টাকার অঙ্কে প্রফিট হয়ে গেছে, যখনই ডলারে কনভার্ট করে দেখা যায় তার লোকসান হয়ে গেছে অলরেডি। তো সুতরাং যখন ফরেন কারেন্সি স্টেবল না হবে কিংবা রিজার্ভ ভালো না হবে, তখনও বিনিয়োগ করতে চায় না অনেক বিনিয়োগকারী, কারণ সে বিনিয়োগ প্রত্যাহারের বিষয় আছে, বিনিয়োগ থেকে মুনাফা হওয়ার বিষয় আছে, আবার আরও অনেক বিষয়। গত গভর্নমেন্টের আমলে একটি ঘটনা আমি বলি, 2-1টি বহুজাতিক কোম্পানি লভ্যাংশ ঘোষণা করার পর সেই লভ্যাংশ নিতে পারে না, কারণ কি বাংলাদেশ ব্যাংক এম্বার্গো দিয়েছে যে ডলারের ক্রাইসিস, তোমাদের এই মুহূর্তে ডলার নেওয়া যাবে না। এবং এই ঘটনার কারণে পরের বছর 2-1টি কোম্পানি লভ্যাংশের পরিমাণ কমিয়ে দিয়েছে। তো এই যখন ঘটনা থাকে, তখন বিদেশি বিনিয়োগকারী চিন্তা করে, এক তো বিনিয়োগ, এখান থেকে বিনিয়োগ ফেরত আনা কঠিন, আবার লভ্যাংশ তো আমি কম পাবো। সুতরাং এই বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার, সেটি স্থিতিশীল হওয়া খুব জরুরি বিনিয়োগের ক্ষেত্রে। তো আমরা আগামী দিনটা কিন্তু আমরা মনে করি, অলরেডি যে সামিটের কথা বললেন, সামিটে অনেক বিনিয়োগকারী কিন্তু আগ্রহ দেখিয়েছে, এবং এখন মনে হচ্ছে যে বৈদেশিক মুদ্রার বাজারটা আমাদের একটু স্থিতিশীল হচ্ছে। যদি সত্যি সত্যি আমাদের ফেব্রুয়ারিতে একটা ক্রেডিবল ইলেকশন হয়ে যায়, এবং অর্থনীতি এখন যেরকম ভালো করছে, যেমন রেমিটেন্স আয় ভালো হচ্ছে, আমাদের রপ্তানি আয় ভালো হচ্ছে, যদি এই ধারাবাহিকতা থাকে, তাহলে বিদেশি বিনিয়োগকারী কিন্তু আবার আমাদের ফেরত আসবে, কারণ এটার মতো লাভ করার মতো জায়গা খুব কমই আছে। জানতে চাইবো আসলে পুঁজিবাজারে সবচেয়ে বেশি যে নতুন যে উদ্যোক্তারা বা বিনিয়োগকারীরা রয়েছেন, তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন করব। নতুন উদ্যোক্তাদের জন্য শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া জটিল হয়, আইপিও সংখ্যা কমছে, এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান না হলে বিনিয়োগ বাজার টিকবে কি? জি না, আইপিও বিধিমালায় কিছু জটিলতা আছে, বিশেষ করে প্রাইসিং নিয়ে এবং অন্য কিছু নিয়ে কিছু আপত্তি উদ্যোক্তাদের ছিল। তো আমরা যতটুকু জানি যে আইপিও বিধিমালা সংস্কার করা হচ্ছে, বর্তমান কমিশন যে কয়েকটি প্রায়োরিটিকে চিহ্নিত করেছে, তার মধ্যে এটি একটি প্রায়োরিটি। সুতরাং আমরা মনে করি যে আগামী দিনে হয়তো আমরা আরেকটু সহজ উদ্যোক্তা বান্ধব আবার এরকম না যে উদ্যোক্তা বান্ধব হতে গিয়ে এমন করা হবে যাতে করে অসৎ উদ্যোক্তরা কিংবা
ওভার ভ্যালুয়েশন হয়ে যায়, সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। এমন একটি আপনি প্রক্রিয়া করতে বলছিলেন হবে। সংস্কার চলছে আইপিও নিয়ে, কি কি ধরনের সংস্কারগুলো চলছে, মানে কি কি একটা পয়েন্ট হচ্ছে যে ভ্যালুয়েশনটা যাতে প্রপার হয়, মানে কৃত্রিমভাবে আপনি ভ্যালুয়েশন বেশি হয়ে গেল। ধরেন কথা কথা বুক বিল্ডিং এ যদি একটি কোম্পানি শেয়ার বাজারে আসে, তাহলে তার একটি অংশ শেয়ার আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে হয়। ওই যে ওখানে যে দামে বিক্রি করা শেষ হলো কাট অফ প্রাইস, এই দামে কিংবা তার চেয়ে কিছু ডিসকাউন্ট দিয়ে সাধারণ বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে আইপিওতে। এটা এখন এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ করা হয় বা বিক্রি করা হয়, ওই জায়গায় কিছু কারসাজির সুযোগ ছিল। ধরেন আপনি আগে কথা 50 জন বিনিয়োগকারীর কাছে বিক্রি করলেই চলতো সব শেয়ার, তাহলে আপনি যদি 50 জনের মধ্যে 30 জনকে ম্যানেজ করে ফেলতে পারতেন যে ভাই তুমি এই শেয়ারটার দাম 20 টাকা না 40 টাকা করে কিনো, 20 টাকা করে তোমাকে অ্যাকাউন্টে গোপনে আমি পাঠিয়ে দেবো। তাহলে কি হলো, সে প্রতিষ্ঠান 40 টাকা করে কিনলো, আপনি 20 টাকা করে পাঠিয়ে দিবেন, 20 টাকা দামের শেয়ার কিন্তু 40 টাকা কিনলো। কিন্তু যেহেতু এটা কাট অফ প্রাইস 40 টাকা হলো, সাধারণ পাবলিকের কাছে তো বড় অংশ বিক্রি করা হয়, তাদের কাছ থেকে এই অসৎ উদ্যোক্তা 40 টাকা করে শেয়ার বিক্রি করে ফেললো, কিংবা 10% ডিসকাউন্ট দিয়ে 46 কত হয় 46 টাকা বিক্রি করলো, সরি 36 টাকা বিক্রি করলো। তো এখন এসএসসি করছে কি, যে এই যখন নিলামটা হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর, ওখানে শেয়ার বিক্রি একজন পার্টিসিপেন্ট, এলিজিবল পার্টিসিপেন্ট বলে আর কি, এলিজিবল পার্টিসিপেন্ট অনেক কম পরিমাণ শেয়ার কিনতে পারবে এবং বেশি সংখ্যক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ লাগবে। তাতে হবে কি, আপনি হয়তো 20 জনকে ম্যানেজ করতে পারলেন, আপনি তো 100 জনকে ম্যানেজ করা খুব কঠিন। 100 জনকে যদি গোপনে বলতে যাবেন যে ভাই তুমি সেটা এত দাম দিয়ে কিনবা, তোমাকে বাকি টাকা ফেরত দিয়ে দিব, অনেকে রাজি হবে না। যে রাজি হবে না সে কিন্তু এই মেসেজটা রেগুলেটরের কাছে পৌঁছেও দিতে পারে। এই কারণে এই যদি সংস্কারটা হয়, তাহলে হবে কি, বুক বিল্ডিং এর মাধ্যমে যে কারসাজিটা হয়, সে কারসাজিটা কিছুটা হলেও কমে আসবে। তো এরকম কিছু কাজ করা হচ্ছে। আবার স্বল্পতম সময়ে, যেমন কিছুদিন আগে ডিএসসির চেয়ারম্যান ঘোষণা করেছিল যদি কোনো ভালো কোম্পানি আবেদন করে, আমরা কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আইপিও পাশের সকল ব্যবস্থা আমরা করে দিব, বিএসসির সাথে যোগাযোগ করে যত ধরনের সহায়তা করা দরকার সহায়তা আমরা করব। এই তাগিদটুকু এখন ডিএসসির মধ্যে আছে, এই তাগিদটুকু এসএসসির মধ্যেও আছে। তো আমরা আশা করি আগামী দিনে, তবে এটা কেন যেন আমার মনে হচ্ছে যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই সুফলটা আমরা দেখবো না। বর্তমান যে কমিশন আছেন, সেই কমিশন এই রিস্কটুকু নিতে চায় না যে একটি কোম্পানিকে আইপিওতে দিলাম, কোনো কারণে একসময় পারফরমেন্স খারাপ করলো, দায়িত্ব আমাদের উপর চলে আসবে, বলবে যে ওই কমিশনের আমলে এসেছিল। ওরা মনে করছে কি যে নতুন সরকার আসলে আমাদের রাখতেও পারে, নাও রাখতে পারে, তার মতো করে সেট আপ সাজাতে পারে, তাহলে আমি অল্প দিনের জন্য এই দায় নেবো কিনা, কেন জানি এটা হলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমার মনে হচ্ছে। কিন্তু আমি মনে করি যখন আপনি একটি জায়গায় দায়িত্ব নেবেন, তখন আপনাকে এত সংকীর্ণ চিন্তা করলে চলবে না। আপনাকে চিন্তা করতে হবে আমি আমার বিশ্বাস থেকে, আমার নৈতিকতা থেকে আমি ঠিক আছি কিনা, আমি নৈতিকভাবে ঠিক থেকে আমি সত্য জেনে কোনো ধরনের সুবিধা না নিয়ে যদি আমি একটা আইপিও পাস করে দিই, তাইলে সেটা যদি পারফরমেন্স ভবিষ্যতে খারাপও করে, তাহলে আমি নিজের গিল্টি ফিল করব না। কিন্তু আমি যদি এই ভয় দিলামই না, তাহলে ভাই আমি তো বাজারে কন্ট্রিবিউট করতে পারলাম না। তাহলে তুমি একটা বছর থেকে এই বাজারের একটা বড় ধরনের জায়গা থেকে পিছিয়ে রইলো, বাজার অর্থনীতি পিছিয়ে রইলো, সেটা হওয়া উচিত না। আমি মনে করছি যে সরকার এই কমিশন করতে হবে, কিন্তু কোনো কারণে যদি না করে, আপনি আজকে ধরেন হচ্ছে সেপ্টেম্বর মাস, আর 5 মাস পরেই হয়তো নির্বাচন, আমরা বিশ্বাস করি যে আগামীতে যে সরকার আসবে, সেই সরকারের যে কমিশন হবে, সেই কমিশন নিশ্চয়ই এই সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে পুঁজিবাজারের জন্য আর সহজভাবে কীভাবে আইপিও আসতে পারে, উদ্যোক্তারা নিয়ে আসতে পারেন, পাশাপাশি ভালো আইপিওর মাধ্যমে কিভাবে বাজার এবং বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন, উপকৃত হতে পারেন, সেই জায়গাগুলো অনেক বেশি গুরুত্বের সাথে দেখবে, এটা আমার বিশ্বাস। আপনি একটু আগেই বলছিলেন যে পার্শ্ববর্তী দেশগুলো পুঁজিবাজার দিক থেকে বেশ এগিয়ে, সেই আঞ্চলিক প্রেক্ষাপটে ভারত ও ভিয়েতনাম দেখাচ্ছে যে পুঁজিবাজার দিক থেকে বেশ বিকাশ লাভ করছে, সেই দিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। পার্শ্ববর্তী দেশ হয়ে বাংলাদেশ কেন এতটা পিছিয়ে, কিংবা তাদের যে নীতিগত বৈশিষ্ট্য বা তারা যেভাবে এগুচ্ছে, আমরা কেন এভাবে এগুতে পারছি না? প্রধানতম কারণ হচ্ছে যে অতীতে যারা সরকারে ছিল, গত শুধু 15 বছর না, তার আগের সময়ও যদি আমরা ধরি, অতীতে যারা ছিল তারা পুঁজিবাজারকে ততটা গুরুত্ব দেয়নি। তারা মনে করতো যে পুঁজিবাজারটা ছোট্ট একটা জায়গা, এটার বাজারে ওঠানামা করে, বিনিয়োগকারীরা অনেক সময় রাস্তায় নামে বা সমালোচনা হয়, পত্রতে লেখা হয়, এটার পেছনে আমাদের এত সময় ব্যয় করা দরকার নেই, এটার মতো কোনো রকম চলুক। কিন্তু পুঁজিবাজারকে যে আপনি অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবেন, সরকার নিজেও লাভবান হতে পারবে। কিভাবে লাভবান হতে পারবে? সরকার লাভবান হবে, ইকোনমির সাইজ যদি বড় হয়, বেশি সংখ্যক কোম্পানি যদি আসে, বেশি রেভিনিউ যদি পায়, সরকার লাভবান হবে না? কিংবা ধরেন আপনার পদ্মা সেতুর সময় কথা উঠেছিল যে পদ্মা সেতুর সময় কিন্তু চাইলে টোলটাকে সিকিউরিটাইজ করে বন্ড ইস্যু করে টাকাটা তুলে ফেলতে পারতো, তাহলে ঋণ নেওয়া লাগতো না। তো এরকম করে কিন্তু সরকারেরও সুবিধা আছে, কিন্তু অতীতে কোনো সরকার আসলে ওইভাবে পুঁজিবাজারকে ওন করে নাই। তো
ইন্ডিয়াতে সেটি ওন করেছে, সরকার ওন করেছে, সরকার এই বাজারের বিকাশের জন্য যা যা করা দরকার সেটি করেছে। এক, 2 নম্বর হয়েছে যে আমরা একটা বড় অংশ সময় দেখেছি যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কমিশন, চেয়ারম্যান এবং কমিশনার, তাদের যে নিয়োগটুকু হয়েছে সেই নিয়োগটুকুর ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, ওই ব্যক্তিদের সততা যোগ্যতাকে ততটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় নাই। আপনি দেখেন গত কমিশনের সময় কিন্তু কমিশনার এবং চেয়ারম্যানদের নিয়ে যে বিতর্ক হয়েছে, বলা হয় তারা অনেক কারসাজির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। কোনো পুঁজিবাজারের যদি রেগুলেটর ওই রকম যোগ্য না হয়, সৎ না হয়, দৃঢ় না হয় এবং তার বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে, তাহলে তো সেই রেগুলেটরের পক্ষে বাজারকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেটাও একটা দুর্বলতা আমাদের ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের উদ্যোক্তাদের মধ্যে এরকম কালচার তৈরি করতে পারিনি যে ভাই আমি একা সব খাবো, এটা কেন, আমরা সবাইকে নিয়েই বড় হব। আমি একটা কোম্পানি গড়েছি, এখানে আমার পরিবার হয়তো 60, 50, 70% শেয়ারের মালিক থাকুক, লাভটা নিক, বাকি 30% আমরা সাধারণ মানুষের সাথে শেয়ার করি। কারণ আমি কেউ তো বিচ্ছিন্ন দ্বীপে বাস করি না। এই দেশের জনগণের সহায়তা নিয়ে সবার অংশগ্রহণে অর্থনীতি বড় হচ্ছে, তার মধ্যে আমার কোম্পানিও আছে। এইভাবে যদি চিন্তা করতো তাহলে সেটা ভালো হতো। আর কিছু জায়গা আছে, ধরেন আপনার আমরা পুঁজিবাজারে যে পরিবেশটুকু, এখানে কারসাজির সুযোগ আছে, আবার পুঁজিবাজারে না আসলে কর ফাঁকি দেওয়ার সুযোগ আছে। এই সব জায়গায় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার, দৃষ্টান্ত এইগুলো করতে পারতাম, তাহলেও কিন্তু অনেক উদ্যোক্তা আসতো, বাজারটা বড় হতো। তো আমি মনে করি যে এখন একটি রিয়ালাইজেশন আসার কথা, কারণ আমাদের তো আগামী বছর আমরা কিন্তু দরিদ্র দেশ, যেটা স্বল্পোন্নত দেশ, এলডিসি থেকে আমরা উন্নয়নশীল দেশের জায়গায় যাব। ওখানে গেলে আমরা মোটা দাগে 2টা সুযোগ হারাবো। একটা সুযোগ হচ্ছে আমরা যে এখন দরিদ্রতম দেশ হিসেবে এক্সপোর্ট করি বিভিন্ন দেশে, কিন্তু আমরা শুল্ক মুক্ত সুবিধা পাই। ইউরোপের প্রতিটা দেশে পাই, কানাডার পাই, অস্ট্রেলিয়ায় পাই, জাপানে পাই। যখনই আমরা উন্নয়নশীল দেশ হয়ে যাব, আমরা কিন্তু শুল্ক মুক্ত সুবিধাটা পাবো না। ওখানে আপনার ইউরোপের বাজারে আমাদের পণ্য বিক্রি করতে পারলে, তৈরি পোশাক বলেন, অন্য জিনিস বলেন, আমাদেরকে 7 থেকে 12% পর্যন্ত শুল্ক দিতে হবে। তার মানে আমাদেরকে কিন্তু অর্থনীতির একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখন অনেক কনসেশনাল রেটে, মানে কম সুদে দাতা সংস্থা, যারা উন্নয়ন সহযোগী আমরা বলি, ধরে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য যারা আছে, জাইকা কিংবা আরও ডিএফআইডি, ওদের কাছ থেকে যে ঋণগুলো পাই কনসেশনাল সুদের রেট, যখনই আমরা উন্নয়নশীল দেশ হয়ে যাব তখন কিন্তু সুদের হারে আমাদের কাছে ছাড় দিবে না, বেশি সুদে আমাদের ঋণ নিতে হবে। এই যে একটা কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য নানা ধরনের প্রস্তুতি নিতে হবে এবং যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সুযোগ আছে, সবগুলোকে কাজে লাগাতে হবে। যদি আমরা পুঁজিবাজারকে কাজে লাগাতে পারি তাহলে কি হবে, পুঁজিবাজারের মাধ্যমে যদি আপনার বিদেশি বিনিয়োগকারীরা আসে, একদিকে সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা ভালো হবে, দ্বিতীয়ত হচ্ছে উদ্যোক্তারা যদি এখান থেকে টাকা নিয়ে সহজে তাদের এক্সপানশন করতে পারে, দক্ষতা বাড়াতে পারে। কারণ বড় স্কেলে যদি উৎপাদন করে আপনার প্রোডাকশন কস্ট কিন্তু কমে যায়। একটা কারখানায় যদি 1000 শ্রমিক থাকে, একজন এমডির বেতন 1000 শ্রমিকের বেতনের সাথে মিলিয়ে হবে। একই এমডি যদি 5000 শ্রমিক পরিচালনা করে, এমডি বেতন কিন্তু বাড়ছে না। তার মানে কি টোটাল খরচ আপনার কমে আসছে না, এভারেজে গড় খরচ। সুতরাং যখনই একটি কোম্পানি বড় স্কেলে উৎপাদন করবে তার কিন্তু খরচ কমে যাবে। এইভাবে যদি চিন্তা করে সরকার, আমি মনে করি আগামী দিনের যে উন্নয়ন, সে উন্নয়নের একটি বড় অংশ কিন্তু টাকা। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমরা ছোট্ট পরিসরে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে নতুন বিনিয়োগকারীর জন্য আপনি কি কোনো বার্তা দিতে চান কিনা, তারা কি দিকগুলোকে সামনে রেখে বুঝে শুনে বিনিয়োগ করবে পুঁজিবাজারে? নতুন বিনিয়োগকারীদের কাছে আমাদের পরামর্শ থাকবে যে ভাই, পুঁজিবাজারটা ভালো জায়গা বিনিয়োগের জন্য, অনেক লাভবান হওয়ার জায়গা, কিন্তু এখানে পুঁজি হারানোর মতো ভয়ও আছে। সুতরাং আপনাকে দেখে শুনে বিনিয়োগ করতে হবে। কারো কথায় প্ররোচিত হয়ে কিংবা গুজবে দেখে, কিংবা একটা শেয়ার শুধু দাম বাড়ছেই এরকম অন্ধের মতো বিনিয়োগ করবেন না। একটা কোম্পানির আসলে পারফরমেন্স কি, গত 5 বছরে কিরকম লভ্যাংশ দিয়েছে, আগামীতে কিরকম লভ্যাংশ দিতে পারে, সেগুলো দেখে বিনিয়োগ করেন। কোনো কারণে শেয়ারের দাম কমে গেলেও যেন আপনি লভ্যাংশ থেকে কিছু রিটার্ন পান। কিন্তু একটা বাজে কোম্পানি, বন্ধ কোম্পানিতে বিনিয়োগ করলেন, শেয়ারের দাম পড়ে গেল, বাজারে কারেকশন হলো, আপনি ক্যাপিটাল গেইনও পেলেন না, আপনি লভ্যাংশও পেলেন না, এরকম যেন না হয়, অন্যকে দোষারোপ না হয়। আপনার টাকা আপনার নিজেকে তা রক্ষা করতে হবে। তারপরে হচ্ছে এসএসসি সহ অন্যদের ভূমিকা, এটা মনে রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিয়াউর রহমান জিয়া, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।